যেখানে মানুষ বিজ্ঞান মানুষকে যন্ত্র আধুনিক যন্ত্র মানুষকে রিপ্লেস করতেছে, সেখানে আমাদের এই শিক্ষা ব্যবস্থা একদমই অপ্রয়োজনীয়। এটা কৃত্রিম জনজাগরণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানকে এক সিঙ্গেল আউট করে মনোপোলাইজ করে বাংলাদেশে ফ্যাসিবাদের একটা সামাজিকরণ করা হয়েছে। আলোচনার শুরুতে যেটা জানতে চাই সেটা হলো যে আপনি খেয়াল করেছেন গত কয়েকদিন ধরে যদি দেখেন যে আবার দাবি দেওয়ার ঢেউ উঠেছে বিভিন্ন জায়গা থেকে। আপনি দেখবেন যে এই রেলপথ অবরোধ, সড়কের, তারপরে আপনার এই শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষক, বিভিন্ন মহল থেকে দাবি দেওয়া থাকলে দাবি করতেই পারে, কিন্তু এই হঠাৎ করে এই দাবি দেওয়ার ঢেউটা এর পেছনে কোনো কার্যকরণ আছে নাকি এমনিতেই যার যার মতো করে করছে, কি মনে হয়? দেখেন, সামনে যদি আপনি বিষাক্ত সাপ দেখেন আপনি হিসাব করে পা ফেলবেন। এটা আমার কাছে মনে হয় এখন যে সরকার, এটা দন্তহীন বাঘ। আপনি খেয়াল প্রথম দিকে আপনি দেখেন যতগুলি আপনার প্রতিবিপ্লবের হিসেবে আখ্যায়িত করা হয়েছে এগুলো ছিল, এটা ঠিক। ধরেন 32 নম্বরে ছিল, আনসার ছিল। এরপরে এখন প্রেস ক্লাবে দৈনিক দেখবেন 2-3টা সংগঠন, ছোট বড় সংগঠন দাবি দেওয়া নিচ্ছে। অনেক দাবি কিন্তু যৌক্তিক, এটাও ঠিক, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবিটাও যেমন বড় বড় দাবি যেগুলা রাজনৈতিক দল সমাধান করবে, এই দাবি উচ্চারণ করা, দাবি নিয়ে আন্দোলন করা যেমন সঠিক না, তেমনি সরকার আছে, সরকার পরিচালনা যেহেতু দায়িত্ব নিয়েছে, সরকার তো পরিচালনা করতে হবে। তো সেখানে সব দাবিগুলো বিবেচনায় নিয়ে ইতিমধ্যে আপনার প্রেস সেক্রেটারি সাহেবই বলছে 200 এরকম দাবি আছে, 200 সংগঠনের দাবি আছে। আমরা যেটা সামনে আসি সেটা নিয়ে কথা বলি। তো 200 দাবি এটা সেটেল করবে না, প্রয়োজনে তাদের পক্ষ থেকে কাউকে দায়িত্ব দেওয়া অথবা কোনো কমিটি করা, অ্যাকসেপ্টেবল প্রত্যেকটা সেক্টরে যে দাবি আছে সেক্টরে আলোচনা করে সমাধান করা, যে এটা আমরা পারবো, এটা আমরা পারবো না, এটা আমাদের বিষয় না, বা এটা আমাদের অর্থ নাই, বা ডিসেন্টটা যুক্তি দিয়ে বলানো। অযৌক্তিক হলে অন্তত জনগণ দেখবে, কারণ সরকারটা তো সবাই ওন করে সরকারকে, তাই না? কিন্তু সরকার যদি দেখা যায় যে ধরেন এই যে 7টা ইউনিভার্সিটির যে দাবি, 7 কলেজের দাবি, এটা তো যৌক্তিক দাবি। এটা তো 2 ভিসি, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির ব্যক্তিগত মানে রেশারেশির কারণে এটা তৈরি হয়। এই বড় বড় 7টা কলেজকে ঢাকা ইউনিভার্সিটির অধীনে নিয়ে নেওয়া হয়। তাদের 7টা বড় কলেজ নিয়েছে, বড় বড় কলেজ, তারা তখন অ্যাকসেপ্ট করছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাবো, এই আশা দিয়ে নিছে। এখন তারা রেজিস্টার বিল্ডিংয়ে পেলে জায়গা নেই, কোনো জায়গায় সেকেন্ড ক্লাস নাগরিক, তাদের কোনো জায়গা নেই, তারা তো এখন আলাদা হতে চায়। এই যে আলাদা করে দিছে, যে আলাদা করবে, এখন তারা বলছে ইউজিসি গ্রান্টস কমিশনের নেতৃত্বে এক কমিটি সিদ্ধান্ত নিছে তারা করবে। তারা যদিও 7টা বিশ্ববিদ্যালয় সহ তারা বিশ্ববিদ্যালয়ের দাবি করছে 7টা, এটা তো সম্ভব না, কারণ মহল্লায় তো বিশ্ববিদ্যালয় করা যাবে না। এখানে আমার ব্যক্তিগত অভিমত ভিন্ন আছে। আমি লিখেছি, বড় করে লিখেছি, যে এখন যে অটোমেশনের যুগে যেখানে বিজ্ঞান মানুষকে আধুনিক যন্ত্র মানুষকে রিপ্লেস করতেছে, সেখানে আমাদের এই শিক্ষা ব্যবস্থা একদমই অপ্রয়োজনীয়, একদমই প্রয়োজন নেই। এই যে প্রবাসী 1.5 কোটি থাকে, এরা আবার 10 বছর পরে সব ফেরত আসবে, একটা প্রবাসীও বিদেশে পাঠাতে পারবে না, কারণ সব জায়গায় রোবট, আইওটি, ডাটা সায়েন্স কাজ হচ্ছে, মানুষের রিপ্লেসমেন্ট বিজ্ঞান। আমাদের দেশে তো গার্মেন্ট ইন্ডাস্ট্রি 2টা পুরোপুরি রোবট। তো এই জন্য আমি বলছি যে এটা তো যৌক্তিক দাবি। এখন আপনি ছাত্রদের আন্দোলন, ছাত্ররা এখন সরকার চালায়, ছাত্ররা এখন কত শক্তিমান, তাদের দাবি কেন পুষে রাখছেন আপনি? সমাধান কেন করেন নাই? সমস্যা দাঁড়াইছে, ধরেন বলা হয়েছে, তারা আবার পরে দাবি মানার পরেও বলতেছে যে প্রভিসির পদত্যাগ চাই। সেখানে কি করবে? এই যে আগের চেহারাটা, এখান থেকে চেহারাটা বোঝা যায়। প্রভিসির কাছে গেছে, যাওয়ার পরে প্রভিসি বলছে যে তোমরা প্রতিনিধি আসো, তখন এদের থেকে বলা যে না আমরা সবাই থাকবো, সবাই না শুনলে এটার সমাধান হবে না। তো এটা তো আন্দোলনের তো একটা কি পয়েন্ট থাকবে তো, তাই না? তো এর থেকে বাস এটা বলে না আমি এতজনের সাথে কথা বলবো না, বাস বেড়ে গেছে, স্লোগান শুরু হয়ে গেছে, পদত্যাগ চাই, পদত্যাগ চাই। এখন তো ছাত্ররা তো এখন এমন শক্তিমান হয়ে গেছে, রাষ্ট্রও চালায়, এরে নামায়, এরে উঠায়, এই করে সেই করে, তাই না? তো সুতরাং ধরেন রেলওয়ে বরাবর যে বেনিফিটটা তারা পেত, রেলওয়ে হলো 24 ঘন্টার ডিউটি, এই কারণে তারা সবসময় ডাবল বেনিফিট পেত।
এবং রিটায়ারমেন্ট বেনিফিটও সেইভাবে পেত, তাই না? তা আপনি এটা পুষে রাখছেন কেন? বহুদিন ধরে দাবি করতেছে, পুষে রাখছেন কেন? আগের সরকারের আমল থেকেই তারা আন্দোলনটা করে, এবং ওখানে দেখি যে মীমাংসার জন্য অনেক ছাত্র সমন্বয়ক বসে আছে, আবার বিএনপির শিমুল বিশ্বাসও বসে আছে, শ্রমিক নেতা মীমাংসা করতেছে। তো এখানে দেখা যায় পার্টি দুটিয়া ইনভলভ হয়ে গেছে ওটার ভিতরে সময়। এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি সেক্রেটারি আছে, সরকারের লোক আছে, তারা সমাধান করে। আমরা আপনি যেটা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে এইগুলো পুষে না রেখে একটা প্রম্পট অ্যাকশনে যাওয়া উচিত। আপনাকে আবার আসবো রেজাউল করিম রনি, আপনাকে যে একই প্রশ্ন, মানে এই যে দাবি দেওয়ার পেছনে অন্য কোনো ইস্যু থাকার আশঙ্কা আছে কিনা? হ্যাঁ, দাবি দেওয়ার এটা প্রথমত ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যে যেখান থেকে আমাদের কথা শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। শ্রদ্ধেয় বড় ভাই উনি কিন্তু মোটামুটি ডিটেল বলার চেষ্টা করছেন, এবং দেখেন আমি ওনার সাথে সংযোগ একটু যোগ করেই বলবো যে এই সরকার এতগুলো যে দাবি, অলরেডি 200 দাবির লিস্টের কথা বলতেছে, হয়তো সব দাবির লিস্টে আসেও নাই, তাহলে সমস্ত কমিশনের আগে তো মনে হচ্ছে একটা দাবি দেওয়া কমিশন করা দরকার ছিল। আর একটা হলো দেখেন, ঢাকা শহরে আমি মনে করি সমস্ত ধরনের রাস্তার সমস্ত ধরনের আন্দোলন নিষিদ্ধ করা উচিত। ঢাকা শহর হলো পৃথিবীর সবচেয়ে বসবাসের অযোগ্য একটা জায়গা। এইখানে কোনো মানুষ কোনো কমিটমেন্ট রাখতে পারে না, সম্পর্ক নষ্ট হয়ে যায় রাস্তার কারণে, কারণ আপনি টাইমলি কোথাও যেতে পারবেন না, মিট করতে পারবেন না। তো এবং পরিবেশের দিকটা তো আছেই, এখানে বেঁচে থাকাটা একটা অত্যাচার, কারণ আপনার প্রতিনিয়ত স্বাস্থ্যহানি হবে, নানা দিক থেকে স্বাস্থ্যহানি হবে, এবং এইটার যে হেলথ আপনার মানে সিটিজেন নাগরিকদের যে আপনার স্বাস্থ্যগত ঝুঁকি, এবং পৃথিবীর সবচেয়ে বসবাসের অনুপযোগীতে আমরা মোটামুটি নগরের মধ্যে আমরা তো বারবারই টপে চলে আসি। তো এরকম একটা নগরে আপনি কথা নাই বার্তা নাই, রাস্তার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বন্ধ করে আন্দোলন শুরু করে দিলেন। আন্দোলন অবশ্যই যৌক্তিক, গরিব মানুষের দেশ, ঘনবসতির দেশ, নানা সমস্যা আছে, অনেক অভাব বঞ্চনা আছে, অভিযোগ আছে, 15 বছরের লুটপাটের কারণে মোটামুটি দেশ একেবারে তথাকথিতভাবে তো আপনার এটা একেবারে চারদিকে ধরেন শুধু আপনার শূন্য ভাড়ার এর মতো অবস্থা। তো তার মধ্যে অভ্যুত্থানের সরকার, তো ব্যাপক গণ আকাঙ্ক্ষা, মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন যদি বলেন, প্রতিফলন প্রচণ্ড রকম প্রতিফলন আছে কথাবার্তায়, খুব সুন্দর সুন্দর কথা, আমরাও কথা বলতে পারি। এখন বলতে পারে যে সরকারের তো সমালোচনা করতে পারেন, এটাই নিয়ে খুশি থাকেন, এটাই সফলতা। এখন ভাই সরকারের সমালোচনা করে কারা বা কাদের সমালোচনা ম্যাটার করে? এটা তো সমাজের 2% লোক, শিক্ষিত আরবান টেলিভিশনে কথা বলে আপনারা আমাদের মতো লোক, কিন্তু বাকি বাংলাদেশের 98% লোক যারা গরিব মানুষ, তাদের কাছে সরকারের সমালোচনা সে করতে পারলো কি পারলো না, তার চেয়ে জরুরি হইল সে তার জীবনের যেই সংকটের মধ্যে লম্বা সময় ধরে ছিল সেখানে রিলিফ পাচ্ছে কিনা, স্বাভাবিক জীবনযাত্রা ফিরতে পারতেছে কিনা, আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা ঠিক আছে কিনা। আপনার গত 4 মাসের হিসাবে আমি দেখলাম যে 948 জনের মতো খুনের শিকার হয়েছে শুধু। তার মানে আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা আগেও ভালো ছিল সেটা বলা যাবে না, কিন্তু ভালো তো হয় নাই। দ্রব্যমূল্য শীতকালের কারণে সবজি টবজি এগুলো একটু হয়তো কম আছে, কিন্তু পুরা বাজারই তো গ্রোয়িং, ইকোনমির অবস্থা আপনার মধ্যে যে শুল্ক নিয়ে আমরা কথা বলছি এর আগেও, তো সব মিলে পুরা সিনারিও যদি দেখেন আপনার এখানে বঞ্চনা আছে সিস্টেমেটিকভাবে। বাংলাদেশে বৈষম্যটা হলো সিস্টেমেটিকভাবে এখানে চালু ছিল, এবং এখানে যে রাজনীতি হয়েছে সেটা হলো এই বৈষম্যটাকে আপনার কি বলে যে এটাকে সহনীয় রাখার বয়ান চালুর রাজনীতি ছিল। বৈষম্য দূরের কোনো রাজনীতি আমাদের এখানে হয় না এতদিন। তো এখন অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যেটা বৈষম্য দূর হবে, রিয়েলি আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী ব্যানারে, সুন্দর কথা। কিন্তু আমি মনে করি যে কথাবার্তা যত সুন্দরই বলেন না কেন, প্র্যাকটিক্যাল অ্যাকশনের দিক থেকে জনগণ যদি দেখতে চায়, আসলে জনগণ হতাশ, এবং এই হতাশাটা আবার এতটাই আপনার হতাশাজনক যে এই হতাশাটা আপনার সে রিপ্লেস করবে, যে সে যে প্রকাশ করবে এইটার কোনো এইটার কোনো আলাদা পকেট নেই, কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট নেই, নেক্সট ওরকম অপোজিশন পার্টি নেই, কারণ এটা তো সম্মিলিত সরকার। অভ্যুত্থানের এখন অভ্যুত্থানের স্টেক নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু ধরেন একটা পয়েন্টে তো সবাই একমত, ঐক্যবদ্ধ থাকবে বা ঐক্যমতে থাকবে যে এটা অভ্যুত্থানের ফসল এই সরকারটা। তো সেদিক থেকে জনগণের এখনকার যে হতাশাটা, এই হতাশাটা আসলে আনবিয়ারেবল। আরেকটা যেটা আলোচনায় আসলো যে এখানে আন্দোলন অনেক, আমরা কৃত্রিম আন্দোলন কিন্তু জানি, ধরেন শাহবাগের সবচেয়ে বড় উদাহরণ, বাংলাদেশের কৃত্রিম আন্দোলনের সবচেয়ে বড় উদাহরণ হলো শাহবাগ। এটা কৃত্রিম জনজাগরণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানকে এক সিঙ্গেল আউট করে মনোপোলাইজ করে
বাংলাদেশে ফ্যাসিবাদের একটা সামাজিকরণ করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের বয়ানকে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বিরুদ্ধে 100% বিরুদ্ধে আওয়ামী লীগ দাঁড় করাইছিল। তো ফলে এরকম কৃত্রিম আন্দোলনের ব্যাপার তো আমরা জানি, হ্যাঁ, সেটা তো আছেই আমাদের এখানে। তো এই যে টোটাল আন্দোলনে যে 200 দাবি দেওয়ার কথা বলছে, হয়তো 200 আন্দোলন একদিনে গড়াচ্ছে না, কিন্তু যেগুলোই গড়াচ্ছে মাঠে, তাতে তো ধরেন শহরের যারা চাকরিজীবী তারা না পারতেছে ফুটপাতে হাঁটতে, না গাড়ি তো বন্ধই, হ্যাঁ, ফুটপাতে হাঁটার অবস্থা নাই, হ্যাঁ, ফুটপাত তো আপনার ফুটপাত নাই আর, তো আপনার গাড়ি জ্যামের কেন যাচ্ছে না, অ্যাম্বুলেন্স মুভ করতেছে না। তো ফলে এই মানুষ যারা মিরপুর থেকে মতিঝিল যে অফিস করবে, হ্যাঁ, যার ওই মেট্রো রেলের লাক্সারি নাই, তার মানে আপনি বলছেন যে আন্দোলন যদি করে রাস্তায় না করে হয়তো, হ্যাঁ, আমি মনে করি আন্দোলনের জন্য, হ্যাঁ, আমাদের ময়দান প্রয়োজনে তৈরি করে দেন, যার যার যত শক্তি আছে, লোকবল আছে, দাবি দেওয়া আছে, নিয়ে এখানে পার্মানেন্টে আন্দোলন করবে, রাস্তাঘাটে না। আন্দোলন তো আবার বন্ধ করা যাবে না, যেহেতু গণতান্ত্রিক অধিকার, তার মত প্রকাশ করে আন্দোলন করো, কিন্তু জনগণকে জিম্মি করে, দেখেন জিম্মি করার রাজনৈতিক মডেলটা কিন্তু আমরা দেখছি, জিম্মি করার রাজনৈতিক মডেলটা কিন্তু শেখ হাসিনা একরকম জনগণকে জিম্মি করছিল, নানা রকম র্যাট্রিক্স তৈরি করে, আমার বিকল্প নাই, দেশ আফগানিস্তান হয়ে যাবে আওয়ামী লীগ ছাড়া, হ্যাঁ, তারপরে এমন একটা আপনার ধরেন মিডিয়া, শিক্ষক সমাজ, তারপরে হইলো আপনার পলিটিক্যাল এলিটস এবং ব্যুরোক্রেসি, বিজনেসম্যান সব মিলাইয়া এমন একটা আবহ কি তৈরি করে নাই যে হ্যাঁ শেখ হাসিনা ইরিপ্লেসেবল, মানে এটা রিপ্লেসেবল না, হ্যাঁ, এবং এটাকে করা যাবে না, কি বলে যে অবিকল্প এক নেত্রী, সেই এখন পরে দেখা যাচ্ছে কি একটা কলা গাছও শেখ হাসিনার চেয়ে ভালো দেশ চালাবে। কারণ এই সরকারকে আপনি যদি বলেন, এই যে আজিজ ভাই বললো যে দন্তহীন বাঘ, হ্যাঁ, তো আপনার বাঘের যদি দাঁতই না থাকে তো সেইটাকে আর বাঘ না বলাই ভালো। তো তাহলে আপনার কি বিকল্প যে কেউ হইতে পারে, সেটা তো আমরা দেখছি, রাইট? তো সেদিক থেকে আমি বলবো যে এই যে দাবি দেওয়াগুলোর ব্যাপারে একটা সরকার যদি রিয়েলি মনে করে তারা জনগণের আপনার আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে, তাহলে দাবি দাওয়াগুলো সিস্টেমেটিকভাবে প্রকাশের একটা গণতান্ত্রিক পদ্ধতি বের করুক, জনগণকে জিম্মি করার এই সংস্কৃতি প্রক্রিয়া থেকে বের করুক, একটা দাবি কমিশন আমার মনে হয় যে হইতে পারে।